ইতিহাস গড়ল ভারত। ভারতের কোম্পানি ইসরো কালকে সব থেকে ভারী স্যাটেলাইট উৎক্ষেপণ করে গোটা বিশ্বকে কিন্তু চমকে দিয়েছেন এবং গোটা বিশ্ব আজকে এ নিয়ে দিনভর আলোচনা করছে। এবং আজকে আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে ভারতের কোম্পানি ইসরো আজকে গোটা বিশ্বকে চমকে দিল এবং এই ধরনের ইতিহাস তৈরি করলো। দেখুন, যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে ভারতের কোম্পানি বা ভারতের অর্গানাইজেশন ইসরো ব্লু বার্ড ব্লক 2, যেটা কিনা হেভিয়েস্ট স্যাটেলাইট, সেটা কিন্তু উৎক্ষেপণ করলো ভারতের তৈরি রকেট লঞ্চার দ্বারা। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কি করেছে? ইউএস কমিউনিকেশন স্যাটেলাইট ব্লু বার্ড ব্লক 2 কে সফলভাবে উৎক্ষেপণ করেছে এবং এই মুহূর্তে স্যাটেলাইটটি লোয়ার আর্থ অরবিট সেখানে প্লেস করা হয়েছে, অর্থাৎ পৃথিবীর উপরে প্রায় 400 থেকে 500 কিলোমিটার, যে জায়গাটিকে বলা হয় লোয়ার আর্থ অরবিট, সেখানে প্লেস করা হয়েছে। এবং এই স্যাটেলাইটটি ভারতের শুধু নয়, গোটা বিশ্বেরই মোবাইল নেটওয়ার্কের যে পরিষেবা সেটা কিন্তু বদলে দিতে পারে। এই পুরো প্রক্রিয়াটি ভারত ইসরোর দ্বারা তৈরি LVM-3 সেই রকেট লঞ্চার দ্বারা কিন্তু করেছে। এই LVM-3 কি এবং কিভাবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করলো সেটা কিন্তু সকলের জানা উচিত। এবং আজকে এই প্রক্রিয়াটি সতীশ ধাওয়ান স্পেস সেন্টার সেখান থেকে সম্পূর্ণ করা হয় এবং ভারতের প্রধানমন্ত্রীও এই পুরো বিষয়টাকে নিয়ে টুইট করেন। এবং সর্বোপরি ভারতের স্পেস যে গবেষণা, সেখানে কিন্তু এই ধরনের উৎক্ষেপণ এক অন্য মাত্রা যোগ করলো। আমি দেখুন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ভারতের স্পেস টেকনোলজি নিয়ে কোনো ধরনের তুলনায় যেতে চাই না, কারণ ওরা যেটা শুরুই করেনি, সেখানে ভারত আজ এই ধরনের রকেট উৎক্ষেপণ করে সরাসরি স্পেস এক্স এর মতো কোম্পানিকে কিন্তু চ্যালেঞ্জ করলো। এবং এই পুরো প্রক্রিয়াটি যত কম অর্থে সম্পূর্ণ করা হয়েছে তা কিন্তু স্পেস এক্স এর মতো কোম্পানি ভাবতেও পারবে না। এবং এই পুরো বিষয়টি ভারতের মনিটারি জেনারেশনের ক্ষেত্রেও কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে, কারণ গোটা বিশ্বের যাদের নির্দিষ্ট রকেট লঞ্চার নেই কিন্তু তারা স্পেসে স্যাটেলাইট পাঠাতে চায়, তারাও এবার ভারতের দিকে আসবে এই রকম প্রক্রিয়াকে সম্পূর্ণ করার জন্য। যে নির্দিষ্ট স্যাটেলাইটটি পাঠানো হয়েছে তার ওয়েট কিন্তু 6.1 টন, অর্থাৎ 6100 কেজি, এবং এটাকে বলা হচ্ছে বিশ্বের হেভিয়েস্ট স্যাটেলাইট এভার। কেন হেভিয়েস্ট, কেন সব থেকে ভারী, আমি ব্যাখ্যা করব। এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ভারত কিন্তু এলিট ক্লাবে চলে গেল। এলিট হেভি পেলোড কমার্শিয়াল লঞ্চ ক্যাপাবিলিটি ভারতের হলো এবং পৃথিবীর প্রায় খুব কম দেশেই এই ধরনের ক্যাপাবিলিটি আছে, যা ভারতের ইসরো কিন্তু করে দেখালো। এবং বহু উন্নত দেশই এত ভারী পেলোড ওয়ালা স্যাটেলাইটকে এখনো অবধি লঞ্চ করার সাহসী দেখাতে পারেনি। ভারত এক্ষেত্রে কোন লঞ্চার বা লঞ্চ ভেহিকেলকে ব্যবহার করেছে? তার নাম হলো LVM-3। এর আগে LVM-3 কে কিন্তু বহু কাজে ভারত ব্যবহার করেছিল, সাচ অ্যাজ চন্দ্রযান 2-3 যখন পাঠানো হয়েছিল তখনও কিন্তু এই ধরনের LVM-3 লঞ্চারকে ব্যবহার করা হয়। একে কিন্তু গগনযান লঞ্চ ভেহিকেলও বলা হয় এবং এটা কিন্তু ইসরোর সব থেকে বেশি পাওয়ারফুল একটি রকেট। দেখুন, এটি কেন ডিজাইন করা হয়েছিল? কারণ হিউম্যান স্পেস ফ্লাইটের জন্য ভারত এটিকে তৈরি করেছিল এবং বহু ক্ষেত্রে হেভি স্যাটেলাইট অপারেশন বা যেগুলো আমরা স্পেসে পাঠাতে চাই সে কথা মাথায় রেখে এটাকে ডিজাইন করা হয়েছিল। এবং ভারতের ডিপ স্পেস মিশনের জন্য এই ধরনের লঞ্চারকে কিন্তু প্রস্তুত করা হয়েছিল ইসরো দ্বারা। এই লঞ্চার, যা ছবি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভালো করে বুঝুন, এর 3টি নির্দিষ্ট স্টেজ আছে। দু সাইডের যে দুটো রকেটের মতো অংশ দেখতে পাচ্ছেন নিচের দিকে, তাকে বলা হয় S-200 বুস্টার। প্রাথমিকভাবে এই রকেটে যে থ্রাস্ট তৈরি হয় সেটা কিন্তু S-200 এই লঞ্চার দ্বারাই হয়। সেকেন্ড যেটাকে বলা হয় মিডিল পার্টটা, একদম দুটো সাইডের মাঝখানে যে অংশটি সাদা, সেটাকে বলা হয় L-110 কোর স্টেজ। এটি কি হয়, এটি নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর এটার পিছনে থ্রাস্ট কিন্তু ক্রিয়েট করতে সাহায্য করে। এবং লাস্ট স্টেজ যেটা দেখুন এই মিডিল পার্টের উপরে কালো মতো একটি অংশ, সেটা কিন্তু একটি ইঞ্জিন যার নাম C-25 আপার স্টেজ। এখানে কিন্তু হেভি পেলোড আরো বেশি থ্রাস্ট ক্রিয়েট করতে সাহায্য করে পিছনে, ফলে এটা কিন্তু উপরে উঠতে পারে।
ফলে ইনক্রেডিবল একটা জার্নি, একটা আবিষ্কার ভারতের ইসরো কিন্তু এখানে করেছেন। আপনারা যদি দেখেন এটাকে কেন হেভিয়েস্ট স্যাটেলাইট বলা হচ্ছে, দেখুন এর আগে ভারত যখন চন্দ্রযান 2 বা 3 করেছিল বা উৎক্ষেপণ করেছিল, তার পেলোডটা কিন্তু ছিল 3.9 টন থেকে 4 টনের কাছাকাছি, অর্থাৎ 3900 কেজি থেকে 4000 কেজির মধ্যে। কিংবা গগনযান যখন টেস্ট মডিউল করা হয়েছিল, সেটা কিন্তু 3000-এরও কম ছিল। কিন্তু এই ধরনের ব্লুবার্ড 2 যে স্যাটেলাইটকে পাঠানো হয়েছে, তার ওজন কিন্তু প্রায় 6100 কেজি, অর্থাৎ অত্যন্ত ভারী একটি স্যাটেলাইট, যা এই এলভিএম রকেট লঞ্চারের মাধ্যমে কিন্তু করা হয়েছে। এই ধরনের রকেট লঞ্চার যদি আপার লো অরবিট হয়, অর্থাৎ যদি পৃথিবীর উপরেও প্রায় 3600 কিলোমিটার দৈর্ঘ্য মানে ডিস্টেন্সকে কভার করতে চায়, তাহলে কিন্তু 4500 কেজি অবধি পেয়ে ক্যারি করতে পারে। এটি যেহেতু লোয়ার আর্থ অরবিট অবধি গেছে, তাই এটার পেলোড ক্ষমতা কিন্তু প্রায় 8 টনের কাছাকাছি, অর্থাৎ 8000 কেজি অবধি এটি কিন্তু ক্যারি করতে পারতো। তার মধ্যে 6100 কেজি স্যাটেলাইটটি এটি ক্যারি করেছে। এই যে পার্টিকুলার স্যাটেলাইট নিয়ে এত আলোচনা হচ্ছে, তার নাম কি? তার নাম হলো ব্লুবার্ড ব্লক 2। এটি কিন্তু আমেরিকার কোম্পানি 2AST স্পেস মোবাইল বানিয়েছে এবং এটি আমেরিকা বেসড একটি স্যাটেলাইট প্রস্তুতকারক কোম্পানি। এবং এটি কি করবে জানেন? এটি মোবাইলের সঙ্গে স্যাটেলাইটকে সরাসরি কানেক্ট করবে। আমরা বিভিন্ন ক্ষেত্রে মোবাইল নেটওয়ার্ক যখন ব্যবহার করি, আমরা কিন্তু সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি না, আমাদের একটা টাওয়ারের দরকার হয়। টাওয়ার স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এবং ইন্টারনেট পরিষেবা আরও বেশি স্মুথ কিন্তু কাজ করবে এই ধরনের স্যাটেলাইটের ফলে। এই ধরনের স্যাটেলাইট আমেরিকা ইসরোর এই ধরনের মেকানিজমকে কাজে লাগিয়ে স্পেসে পাঠালো, সেটাও কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় যে আমেরিকার মতো কোম্পানিরও কম পয়সায় এই কাজটি করার জন্য ভারতের কাছে এসছে এবং ভারত তাদের বাহুবলী রকেট লঞ্চারকে কাজে লাগিয়ে মহাকাশ অবধি তাদের স্যাটেলাইটকে পৌঁছে দিয়েছে। ফলে এই টাইপের স্যাটেলাইট আমরা বিভিন্ন রিমোট এরিয়াতে ব্যবহার করি, আমরা বিভিন্ন মহাসাগরের কেন্দ্রবিন্দুতে নেটওয়ার্কের জন্য ব্যবহার করি এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের সিস্টেমে এই ধরনের স্যাটেলাইট কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এটা তো ভারী কেন? দেখুন এই ভারীটার একমাত্র কারণ হলো এখানে যে অ্যান্টেনাটা ব্যবহার করা হয় তার আকার কিন্তু ম্যাসিভ। আপনারা ছবি দেখতে পাচ্ছেন, এটি হলো এই ব্লুবার্ড 2 এর অ্যান্টেনা। এটা কিন্তু ম্যাসিভ ভারী এবং এই রকম অ্যান্টেনা, প্রকাণ্ড অ্যান্টেনা কিন্তু অন্য স্যাটেলাইটে ব্যবহার করা যায় না। এই ধরনের অ্যান্টেনা হাই পাওয়ার কমিউনিকেশন সিস্টেমকে ইনস্টল করে এবং পেলোড এর জন্য অনেকটা বেড়ে যায় এবং এটি হেভি লিফট লঞ্চার LVM-3 ছাড়া উৎক্ষেপণ করা কিন্তু সম্ভব হতো না। এর ফলে ইসরোর যে বিজনেস অর্গানাইজেশন অর্থাৎ নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড, তারাও কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হবে, কারণ গোটা বিশ্ব বুঝতে পারলো ভারতের কাছে যে মেকানিজম আছে সেই মেকানিজমকে কাজে লাগিয়ে অনেকটা কম পয়সায় আমরা আমাদের স্যাটেলাইটকে স্পেসে পাঠাতে পারি। ভারতের প্রধানমন্ত্রী এই বিষয়ে একটি টুইটও করেছেন। তিনি এই কৃতিত্ব গোটা ভারতবাসীকে উৎসর্গ করেছেন এবং সব মিলিয়ে আজকে ভারত স্পেস ইন্ডাস্ট্রিতেও যে দৃষ্টান্ত স্থাপন করলো সেটাও কিন্তু ঐতিহাসিক, কারণ এই অতি ভারী স্যাটেলাইট পাঠানোর নজির এর আগে বিশ্বের কোনো দেশের কাছে ছিল না। ফলে দিনভর পাকিস্তান, বাংলাদেশ এই সকল পিছিয়ে পড়া রাষ্ট্রকে, এই রাষ্ট্র সম্পর্কে আলোচনা থাকবে। আলোচনার পাশাপাশি ভারতের বিজ্ঞানীরা যে অসাধ্য সাধন করলেন সেটাকেও কুর্নিশ জানাতে হবে এবং যেভাবে ভারত মহাকাশ গবেষণাতেও নজির সৃষ্টি করলো সেটাও কিন্তু ঐতিহাসিকও বটে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।